ডক্টর ইউনূসের ফাঁসি হবে। ডক্টর ইউনূস উনি রাষ্ট্রকে ধোঁকা দিয়ে এই বিপ্লবটাকে উনি ওনার পক্ষে ছিনিয়ে নিয়ে গেছেন। আপনি জানেন বাইডেন প্রশাসন বাংলাদেশে চেঞ্জ রিজিমের নামে $29 মিলিয়ন বিনিয়োগ করেছিল। এই ডক্টর ইউনূস বাইডেন প্রশাসনের একজন প্রিয় ব্যক্তি এবং তাদের একজন লেসপেন্সার বলা যেতে পারে। অর্থাৎ প্রমাণিত হয়েছে উনি সবকিছু পিছনে থেকে কলিকাট বা কলকাঠি নেড়েছেন এবং নেড়ে উনি এই যে $29 মিলিয়ন মাধ্যমে উনি বিভিন্ন লোককে, তার মধ্যে অনেকে বলে আসিফ নজরুল আছে, আরো অনেকে আছে, তাদের মাধ্যমে সে টাকাগুলা বিভিন্ন জায়গায় বিলিয়েছে। সাধারণ ছাত্ররা এগুলো বুঝতো না। দেখতে পরে জানতে পারলাম যে বিপ্লবটার পিছনে, এই তথাকথিত আন্দোলনের পিছনে বা এই আন্দোলনটির পিছনে আমেরিকার $29 মিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। তার মানে যারা এটার সঙ্গে সম্পৃক্ত তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে এবং এই ভাড়াটিয়ার মূল নেতা দেখা গেল ডক্টর ইউনূস। অর্থাৎ ডক্টর ইউনূস ছিল এই প্রজেক্ট ম্যানেজার। এই প্রজেক্ট ম্যানেজার ডক্টর ইউনূস করে সে বিভিন্ন অপরিবেশ সৃষ্টি করে ছাত্রদেরকে দিয়ে দাবি তুলে সে প্যারিস থেকে খেলার মাঠ থেকে দৌড়ে এসে বাংলাদেশকে 3 দিন সরকারবিহীন রেখে সে তার এনজিও দিয়ে, তার বাড়ি ঘরে চাকর বাকর দিয়ে সে একটি উপদেষ্টা পরিষদ গঠন করলো, যা ছিল জাতির জন্য লজ্জাস্কর, যা ছিল জাতির জন্য অপমানকর। কারণ এমন অনেক উপদেষ্টা দিয়ে আমরা দেখেছি যাদের ন্যূনতম যোগ্যতা নাই রাষ্ট্রের কোনো কাজ করার, অথচ তার কোম্পানির কর্মচারী হিসাবে, কর্মকর্তা হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা করেছে ইউনূস তার ব্যক্তিগত প্রতিষ্ঠান। এখানে রাষ্ট্রপতি সাহেব আজকে যে ইন্টারভিউটা দিয়েছেন, আমি ওনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, তাহলে তুমি এত কথা বলার যদি সুযোগ থাকে, এত কথা যদি আপনার মনের মধ্যে থাকে, এত যদি আপনার মরার শখ থাকে, এত যদি আজকে বলেন আমি মৃত্যুর প্রহর গুনছিলাম, আমি মৃত্যু হবে তো আমি পথ ছাড়বো না, তাহলে সেদিন আপনি অবৈধভাবে ডক্টর ইউনূসকে শপথ করালেন কেন? কেন সেদিন আপনি অবৈধভাবে সংসদ ভেঙে দিলেন? কেন আপনি ডক্টর ইউনূসকে আপনার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা নিয়োগ দিলেন? সেদিন আপনার মেরুদণ্ড কোথায় ছিল? আজকে যে ভদ্রলোক, যে রাজনৈতিক দল পিছনে থেকে আপনাকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, আজকে যে কোনো কারণে হোক তাদের নাম প্রকাশ করে দিয়ে আপনি কি তাদেরকে বেকায়দায় ফেলে দিলেন না? শাহাবুদ্দিন সাহেবের পিছনে অবস্থান নেওয়া, রাষ্ট্রপতির পিছনে অবস্থান নেওয়া, ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরবর্তী পর্যায়ে এটা বিএনপি মেনে নিতে পারে না। বিএনপি কখনোই রাষ্ট্রপতিকে সরাতে পারে না। তাহলে সাংবিধানিক যে শূন্যতা সৃষ্টি হবে, সেটার সুযোগ ডক্টর ইউনূস নেবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে প্রথম 1 সপ্তাহের মধ্যে সে বিএনপির প্রতি কি বলে এটাকে, বিএনপির প্রতি সে লয়াল না। অর্থাৎ সে বিএনপিকেও সে ঘায়েল করার জন্য তার পরবর্তী পরিকল্পনা শুরু করে দিয়েছিল। ফলে বিএনপি তার অস্তিত্বের প্রয়োজন, সেদিন এটা আমিও সমর্থন করেছি, যেহেতু আমি তখন বিএনপি করতাম। এখনো মনে করি সেটা বিএনপি একটা সঠিক এবং স্মার্ট সিদ্ধান্ত ছিল যে রাষ্ট্রপতির পক্ষ অবলম্বন করা, রাজনৈতিক পরিপক্কতার পরিচয়, রাজনৈতিক পরিপক্কতার পরিচয়। সেই সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীও রাষ্ট্রপতির পক্ষ নিয়েছে। কিন্তু রাষ্ট্রপতি মহোদয় এটা আজকে প্রকাশ করা ঠিক হয় নাই। উনি বলছে 33টি অর্ডিন্যান্স হয়েছে, উনি দস্তখত করেন নাই অনেকগুলোতে। তাহলে সেগুলো কি করে হলো? রাষ্ট্রপতি যদি দস্তখত না করে তাহলে সেটি অবৈধ, উনি তো সেটা বলা উচিত। তাহলে এই অবৈধ পদ্ধতি যদি রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, তার দায় দায়িত্ব ডক্টর ইউনূসকে তো নিতে হবে। কিন্তু আজকে রাষ্ট্রটাকে উনি কি আবার নতুন করে একটা সমস্যার দিকে ঠেলে দিতে চাচ্ছেন কিনা আমি জানি না। তবে উনার এই ইন্টারভিউটা পড়ে, সাক্ষাৎকারটা পড়ে আমার কাছে 3টি প্রশ্ন প্রকট হয়েছে। 1 নম্বর, তিনি কি বর্তমান নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চান? আগে এটা এক্সপ্লেনেশন করি আগে প্লিজ।
কারণ প্রশ্নবিদ্ধ যদি না করতে চান তাহলে তিনি কেন বলছেন যে আমি জীবন দিব তবু আমি পদ ছাড়বো না? তাহলে ওনার কাছে কি শেখ হাসিনার সংসদ ভেঙে দেওয়ার পত্রটি আছে? উনি কি সেটা দেখাতে পারবেন? তিনি কি প্রধান বিচারপতিদের কাছে বা বিচারপতির কাছে বা অ্যাপিলেট ডিভিশনে একটা মতামত দেওয়ার জন্য কোনো চিঠি দিয়েছেন? এই দুইটি কাজ যদি নেগেটিভ হয়, নেতিবাচক হয়, তাহলে তো এই নির্বাচন অবৈধ হয়ে যায়। এই বর্তমান নির্বাচন এবং বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখানে কি কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে? এটি আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর, উনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারটির দায়িত্ব কি উনি গ্রহণ করবেন? তিনি যদি আবার আগামীকালকে বলেন যে আমাকে রাষ্ট্রপতি রাখা হবে, এই আশ্বাস দেওয়াতে আমি এগুলো বলেছি, তার মানে কি উনি রাষ্ট্রপতি থাকতে চান? কারণ উনি যদি পদত্যাগ না করেন তাহলে তো রাষ্ট্রপতির পদ শূন্য হয় না। রাষ্ট্রপতি পদ শূন্য না হলে আগামী 3, 4, 5 বছরের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ করার কোনো সুযোগ নাই। আমাদেরকে আরো 4 বছর অপেক্ষা করতে হবে। তাহলে কি আমাদেরকে সেটা এখন মেনে নেওয়ার কোনো সুযোগ আছে? এই রাষ্ট্রপতিকে তো পদত্যাগ করতে হবে। আর যদি উনি পদত্যাগ না করেন, থাকতে চান, তাহলে কি আরেকটি সমস্যা তৈরি হবে না? 3 নম্বর, ওনার এই সাক্ষাৎকারটি দেওয়া কি আদৌ প্রয়োজন ছিল? উনি প্রধান বিচারপতির সঙ্গে কে কি আলোচনা করেছে সেইটি উনি জেনে যাচ্ছেন। তার এত সুযোগ, তার এত অবাধ তথ্য প্রবাহ। উনি বলেছেন যে প্রধান বিচারপতির সঙ্গে কি আলোচনা হচ্ছে তিনি জেনে গেছেন, কারণ তিনি আইনের লোক। তার মানে প্রধান বিচারপতির ওই মুহূর্তে যারা আলোচনা করেছে তাদের ভিতরে ওনার কোন লোক ছিল নিশ্চয়ই, অথবা প্রধান বিচারপতি তার প্রতি লয়াল ছিল বা তার সঙ্গে কোন রকম সম্পর্ক ছিল। এই সকল সমস্যাগুলোর বা প্রশ্নগুলোর উত্তর তো আমাদেরকে খুঁজতে হবে। আজকে এটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, পাস্ট ইজ পাস্ট। অতীতকে যদি আমি আবার সামনে নিয়ে আসতে চাই তাহলে আমাদের মধ্যে আবার নতুন করে সংঘাত সৃষ্টি হবে। এখানে 2টি বিষয়। 5ই আগস্টের বিপ্লবের পরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনা বা তার সংসদ নির্বাচিত রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া, এই রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া স্বাভাবিকভাবেই বিপ্লব উত্তর চেতনা। স্বাভাবিক 5ই আগস্টের বিপ্লব, যে বিপ্লব হাসিনা সরকারকে সরিয়েছে, যে বিপ্লবের কারণে সংসদ ভেঙে গেছে, যে বিপ্লবের কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সেখানে শেখ হাসিনা কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতিকে পদচ্যুত করা ছিল বিপ্লবোত্তর চেতনা। এটা যারা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা অন্যায় কোনো কাজ করে নাই, তারা সঠিক কাজটি করেছিল। যারা রাষ্ট্রপতির পদত্যাগ কামনা করেছিল বা পদত্যাগ করার জন্য রাষ্ট্রপতির চাপ সৃষ্টি করেছিল, তারা সঠিক কাজটি করেছিল। কারণ বিপ্লবকে যদি মানতে হয়, আমি যদি 5ই আগস্টের বিপ্লবকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করতে হবে এবং সেই পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করতে হবে। আপনি যখন পরবর্তীতে আভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে এবং তত্ত্বাবধায়ক সরকারের রহস্যময় আচরণের কারণে, বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতামূলক কার্যক্রমের কারণে, ডক্টর ইউনূস বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতা করার কারণে রাষ্ট্রপতির প্রতি যে চাপ দেওয়া হয়েছে পদত্যাগ করার জন্য, সেই চাপটিকে উনি স্তীমিত করে দিচ্ছেন। কারণ প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব না চাইলে সেনাবাহিনীর পক্ষে রাষ্ট্রপতির বাড়িতে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় দেওয়া সম্ভব ছিল না। সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান অবশ্যই স্বীকার করবে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে তারা 3 স্তর বিশিষ্ট এই নিরাপত্তা বলয় তৈরি করেছে। এটা ইমপ্লাইজ। কিন্তু উনি আজকে এটা বলে, এই যে আমি কেন বলছি, প্রধান উপদেষ্টা একটা বহুমুখী আচরণ করেছে।
উনি বিপ্লবোত্তর বিপ্লবী ছেলেদের সঙ্গে এক ধরনের ধোঁকাবাজি করেছে, বিপ্লবের প্রতি এক ধরনের আচরণ করেছে, বিদেশিদের সঙ্গে এক ধরনের দালালি করেছে, রাজনীতিবিদদের সঙ্গে এক ধরনের প্রবঞ্চনা করেছে। প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর ইউনূস প্রবঞ্চনা করেছে এবং তার প্রবঞ্চনাতে সহায়তা করেছে তার কতিপয় চামচা বা লেসপেন্সার, যেমন আলী রিয়াজ, যেমন বদিউল আলম, যেরকম টিএবি ইফতেখারুজ্জামান। এই লোকগুলা ডক্টর ইউনূসের রেসপন্স হিসেবে তার সকল ষড়যন্ত্রমূলক কার্যকলাপগুলো জাতির সামনে প্রকাশ করেছে। তার তথ্য সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি শফিকুর রহমান, যারা ডক্টর ইউনূসের সকল ষড়যন্ত্রমূলক এবং রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কার্যকলাপকে জনগণের সামনে বলিদান দেওয়ার জন্য প্রচার চালিয়েছে, কিন্তু জনগণ সেটা মেনে নেয় নাই। তারা বিপ্লবকে বিভ্রান্ত করেছে, বিপ্লবী কর্মকাণ্ডকে মব জাস্টিস বলে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। মব ক্যানট বি জাস্টিস, মব ইজ মব। মব হলো একটা উচ্ছৃঙ্খল আচরণ, মব দিয়ে কোনদিন জাস্টিস হয় না। কাজে মব জাস্টিস শব্দটা যারা প্রচারণা করেছে, এস্টাবলিশ করেছে, তারাও কালপ্রিট। এবং এই বিভিন্ন পত্র পত্রিকার অফিস পুরানো হয়েছে, বিভিন্ন বাড়িঘর পুরানো হয়েছে, বিভিন্ন ঐতিহাসিক অবস্থান পুরানো হয়েছে। এইগুলা করা হয়েছে এক ধরনের কি বলবো সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্ররোচনা এবং আশকারায়, যেটির দায় দায়িত্ব ডক্টর ইউনূস এড়াতে পারবেন না। আজকে ডক্টর ইউনূস গত 18 মাসে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে পারেন নাই। আল্লাহ না করুক এখন যেভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেভাবে ভারতীয় দূতাবাস, ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মা পরিষ্কার বলেছে আমরা এই সরকারের সঙ্গে নতুন সম্পর্ক করতে চাই, সে কিন্তু পুরনো সম্পর্ক ঝাড়াই করার কথা বলে নাই। সে বলতে বলতে আমাদের সম্পর্ককে আরো জোরদার করতে চাই, সে বলে সে বলছে আমি নতুন সম্পর্ক নতুন করে করতে চাই। তার মানে শেখ হাসিনাকে ঠিক জায়গায় রেখে, তাদের পুরনো সম্পর্ক সঠিক রেখে তারা সম্পর্কটাকে নতুন মাত্রা দিতে যাচ্ছে। তো সেই মাত্রায় যদি শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে আসার সুযোগ করে দেওয়া হয়, যদি আবার শেখ হাসিনা ক্ষমতায় আসার সুযোগ পেয়ে যায় কোনো না কোনো ভাবে, তাহলে অনেকের কি হবে জানি না।